প্লান্ট ফিজিওলজি। আমাদের হচ্ছে আজকের টপিক হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। নিরপেক্ষ পর্যায়। তো প্রথমে আমরা যেটা জানবো, কোশ্চেন কিভাবে আসবে এখান থেকে আমরা কোশ্চেন ওয়াইজ পড়ে পড়ে আগাবো, যাতে আমাদের পড়াটা একটু ইজি হয়। হ্যাঁ, তাহলে দেখো, আলোক নিরপেক্ষ পর্যায়ে আমরা আজকে স্টার্ট করবো। প্রথম যেটা আমরা পড়বো যে আলোক নিরপেক্ষ পর্যায় জিনিসটা কি, যেটা সৃজনশীলে কতে আসবে, আমাকে বলবে, অথবা খতে আসবে যে আলোক নিরপেক্ষ পর্যায় কি, অথবা আলোক নিরপেক্ষ পর্যায় বলতে কি বুঝো। তাহলে আসো আমরা একটু সংজ্ঞা লিখি। সালোক সংশ্লেষণের যে প্রক্রিয়ায় অথবা যে দশায়, সালোক সংশ্লেষণের যে দশায় আলোক পর্যায়ে সৃষ্ট এটিপি ও এনএডিপিএইচ এর শক্তিকে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে শর্করা উৎপাদিত হয়, তাকে আলোক নিরপেক্ষ পর্যায় বলে, বা তাকে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায় বলে। তুমি এটাও অ্যাড করতে পারো। আচ্ছা, তাহলে ভালো মতো বুঝো জিনিসটা। তাহলে হোয়াট ইজ লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন ইন ফটোসিনথেসিস, অথবা সালোক সংশ্লেষণের বেলায় আলোক নিরপেক্ষ পর্যায় জিনিসটা কি। তো আমরা এখানে ডিটেলস ভেঙে লিখলাম যে এটা এমন একটা দশা যেখানে সালোক সংশ্লেষণে আলোক দশায় যে এটিপি আর এনএডিপিএইচ তৈরি হয়েছিল, সেই শক্তিগুলোকে কাজে লাগিয়ে, এই শক্তিগুলোকে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইডকে বিজারণের মাধ্যমে শর্করা উৎপাদন করা হবে। তাই এই দশাকে আমরা কি বলি, বা এই দশাকে কি বলা হয়? আলোক নিরপেক্ষ পর্যায় অথবা অন্ধকার পর্যায়েও বলা যায়। আচ্ছা, এর পাল্টা কোশ্চেন যেটা মাথায় আসা উচিত, এখানে কি আলোকের কোনো ভূমিকা আছে? এখানে আলোক প্রয়োজন এই কোশ্চেনটা পাল্টা কোশ্চেন মাথায় আসতে পারে। অ্যান্সার হচ্ছে না। দেখো, এখানে কিন্তু লাইটের কোনো ভূমিকা নাই, যে সালোক সংশ্লেষণের জন্য এই দশার ক্ষেত্রে আলোর কিন্তু তেমন কোনো ভূমিকা নাই। ঠিক আছে, পাল্টা কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে, আচ্ছা আলোর প্রয়োজন নাই, কিন্তু আলোক দশার কোনো প্রয়োজন আছে? আলোক দশার প্রয়োজন বিদ্যমান, মানে আলো দরকার নাই, কিন্তু সালোক সংশ্লেষণের যে আরেকটা পর্যায়, যেটা আমরা গতদিন পড়ে আসছি, আলোক নির্ভর পর্যায়, সেটা কি দরকার কিনা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। মনে রাখবা, দুই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে, খুব ভালো মতো এটা মাথায় ঢুকাই নিতে হবে। এক নম্বর কোশ্চেন, যে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর ভূমিকা কি, বা আলোর কোনো প্রয়োজনীয়তা আছে কি না, সেটার অ্যান্সার কিন্তু সবসময় নেগেটিভ না। কিন্তু যদি পরীক্ষা কোশ্চেনটা আসে যে আলোক নির্ভর পর্যায়ে আলোক পর্যায় ছাড়া হতে পারে, অ্যান্সার সেটা ক্ষেত্রেও না। তার মানে আলোক নির্ভর পর্যায়ে আলোকের দরকার নাই, কিন্তু আলোক দশার প্রয়োজন বিদ্যমান। তার মানে যে উদ্ভিদে সালোক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায়ে হচ্ছে না, সেখানে কিন্তু কোনোভাবে আলোক নিরপেক্ষ পর্যায়ে হবে না, ইভেন কার্বোহাইড্রেট বা শর্করা উৎপাদন হবে না। কেন? তুমি অলরেডি বুঝে যাচ্ছ যে আলোক নির্ভর পর্যায় থেকে আমরা কি পাচ্ছি। আলোক নির্ভর পর্যায় থেকেই কিন্তু আমরা কি পাচ্ছি, এই এটিপি আর এনএডিপিএইচ পাচ্ছি। সো কোনো উদ্ভিদে যদি আলোক নির্ভর পর্যায়ে সংঘটিত না হয়, তাহলে অন্ধকার পর্যায়ে হওয়ার প্রশ্নই ওঠে না। ক্লিয়ার? সবার কাছে এই জিনিসটা মাথায় ঢুকায় নাও। যদি আলোক নির্ভর পর্যায়ে না হয়, তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে হওয়া সম্ভব নয়। কিন্তু পাল্টা কোশ্চেন যদি এভাবে আসে, আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর ভূমিকা বিদ্যমান, অনেকেই দুটা প্যাচ লাগায় ফেলে। আলোর কোনো ভূমিকা নাই, কিন্তু আলোক নির্ভর পর্যায়ের একটা ভূমিকা আছে। তো আশা করি এই কোশ্চেনটা যদি পরীক্ষা আসে, আশা করি তোমরা পারবা।
তাহলে আলোক নিরপেক্ষ পর্যায় কাকে বলে এটা আমরা পড়াইলাম, আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো। এবার আসো, আলোক নিরপেক্ষ পর্যায়কে তুলে ধরার জন্য তিনটা প্রক্রিয়া আছে। তিনটা প্রক্রিয়ার মাধ্যমে তিনজন বিজ্ঞানী আলোক নিরপেক্ষ পর্যায়টা পর্যবেক্ষণ করে তুলে ধরছেন। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ের স্বীকৃত গতিপথ বা স্বীকৃত চক্র বলতে পারো তুমি, স্বীকৃত চক্র মানে কি কি চক্র আছে এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করার জন্য। টোটাল তিনটা চক্র আছে। নাম্বার 1 কেলভিন চক্র, নাম্বার 2 হ্যাচ স্ল্যাক চক্র, অ্যান্ড নাম্বার 3 ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, অথবা যেটাকে বলা হয় ক্যাম চক্র। একটা কথা আগেই বলে নেই, ইন্টারমিডিয়েটে কেবলমাত্র এই দুইটা চক্র আলোচনা হয়েছে, এটা সিলেবাস বহির্ভূত, এটা খুব অল্প করে আলোচনা করা হয়েছে, কিন্তু এই দুইটা চক্র খুব ডিটেল শেখানো হয়েছে এবং ম্যাক্সিমাম কোশ্চেন সব এই দুইটা চক্র থেকেই আসবে। যদি আলোক নিরপেক্ষ পর্যায় থেকে কোনো কোশ্চেন আসে, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই চক্র থেকে আসবে। ভালো মতো বুঝতে হবে কথাটা। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে কয়টি স্বীকৃত চক্র আছে এই পর্যায়টি ব্যাখ্যা করার জন্য তিনটি চক্র বিদ্যমান। নাম্বার 1 কেলভিন চক্র, নাম্বার 2 হ্যাসস্ল্যাক চক্র, নাম্বার 3 ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। আচ্ছা, আরেকটা কথা আমরা একটু বলতে ভুলে গেছি, সেটা একটু জেনে নাও যে এই চক্রটা কোথায় হয়। এই যে আলোক নিরপেক্ষ পর্যায়ে এটা কোথায় হয়? হ্যাঁ, এটা ইনফিনিটি স্টার এমসিকিউ, বহুবার এমসিকিউতে আসছে। ইভেন মেডিকেল অ্যাডমিশন টেস্টেও বহুবার আসছে যে আলোক নিরপেক্ষ পর্যায়টি কোথায় হয়। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রমাতে হয় অথবা মাতৃকাতে হয়, স্ট্রমা বা মাতৃকায় হয়। ভালো মতো কথাটা মনে রাখো, কোথায় হচ্ছে এই চক্রটা? ক্লোরোপ্লাস্টের স্ট্রমা অথবা মাতৃকায় হয়। তো দেখো তো আমরা কি কি পড়াইলাম। আমরা প্রথমে শিখাইলাম যে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায় কাকে বলে, এখানে কিভাবে চক্রটা হচ্ছে, যে এটিপি আর এনএডিপিএইচ এর শক্তিটাকে কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে এখানে শর্করা তৈরি হচ্ছে। এখানে আলোকের কোনো ভূমিকা নাই, কিন্তু আলোক নির্ভর পর্যায়ের ভূমিকা আছে, যেহেতু আলোক নির্ভর পর্যায় থেকে এটিপি আর এনএডিপিএইচ তৈরি হয়। এরপরে আমরা শিখালাম এখানে কয়টা চক্রের মাধ্যমে এই পর্যায়টিকে ব্যাখ্যা করা হয়, তিনটা চক্রের মাধ্যমে, এবং ঘটনাটা কোথায় হয়। কেলভিন চক্রটা আমরা স্টার্ট করব। কেলভিন চক্র, আচ্ছা দেখো, কেলভিন চক্র একটু বলে নেই, ইতিহাস জেনে রাখো। ইতিহাস, এটা হচ্ছে 1947, 1947 থেকে 1949-এর দিকে এই যে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, ইউএসএতে যে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি আছে, সেই ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে একজন ছাত্র ছিলেন যার নাম হচ্ছে বিজ্ঞানী ক্যালভিন। এই ক্যালভিন এবং তার ক্লাসমেট, তার যে সহযোগী বা তুমি সহপাঠী বলতে পারো, এই তারা মিলে হচ্ছে এই চক্রটা আবিষ্কার করেন, ক্যালভিন চক্রটা আবিষ্কার করেন। কিভাবে আবিষ্কার করছিলেন ঠান্ডা মাথায় শুনে রাখো, ট্রেসার টেকনিকের মাধ্যমে। ট্রেসার টেকনিক, তো এইটা মাঝে মাঝে সৃজনশীলের কতে আসে যে ট্রেসার টেকনিক কি। আর এমসিকিউতে যেটা আসবে সেটা হচ্ছে ক্যালভিন চক্র, বিজ্ঞানী ক্যালভিন এবং তার সহযোগীরা কোন প্রক্রিয়ার মাধ্যমে আবিষ্কার করছিলেন, ট্রেসার টেকনিক। এখন ট্রেসার টেকনিক মানে কি এটা তো তোমাকে বলে দেই। ট্রেসার মানে কি? টেকনিক শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি। টেকনিক শব্দের অর্থ কি? পদ্ধতি। ট্রেসার শব্দের অর্থ হচ্ছে আইসোটোপ বা সক্রিয় আইসোটোপ। আমরা সক্রিয় আইসোটোপকে কি বলি? সক্রিয় আইসোটোপকে বলা হয় ট্রেসার বা ট্রেস এলিমেন্ট। সবচেয়ে ভালো ওয়ার্ড, ট্রেস এলিমেন্ট। যে সক্রিয় আইসোটোপ, তোমরা জানো যে বিভিন্ন মৌলের আইসোটোপ থাকে। হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে,
অক্সিজেনের আছে আইসোটোপ, কার্বনের আছে, সকল মৌলেরই কম বেশি আইসোটোপ আছে। তো এই যে বিভিন্ন রেডিওলজিক্যালি অ্যাক্টিভ আইসোটোপ, তাদেরকে কি বলা হয়? ট্রেসার এলিমেন্ট অথবা ট্রেস এলিমেন্টও বলা হয়। তাহলে দেখো আমরা যেটা বললাম যে ক্যালভিন এবং তার সহযোগীরা এই ট্রেস টেকনিক মানে আইসোটোপ ব্যবহার করে, সক্রিয় আইসোটোপ ব্যবহারের পদ্ধতির মাধ্যমে এই ক্যালভিন চক্র প্রক্রিয়াটি আবিষ্কার করেন। সৃজনশীলের কতে আসবে যেটা, সেটা হচ্ছে ট্রেস টেকনিক কি বা ট্রেসার টেকনিক কি, আর এমসিকিউতে আসবে ক্যালভিন চক্র কোন পদ্ধতিতে আবিষ্কার করা হয়। হচ্ছে সক্রিয় আইসোটোপ বা ট্রেস এলিমেন্ট, আর টেকনিক মানে পদ্ধতি। তাহলে ট্রেসার টেকনিক কাকে বলে যদি আমরা সংজ্ঞা লিখি, যে পদ্ধতিতে সক্রিয় আইসোটোপ ব্যবহার করে কোনো একটি প্রক্রিয়া সম্পাদন করা হয়, তাকে ট্রেসার টেকনিক বলে। আচ্ছা, তাহলে হোয়াট ইজ ট্রেসার টেকনিক? এটা এমন একটা পদ্ধতি যেখানে একটা সক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, ব্যবহার করে যে কোনো প্রক্রিয়া, যেমন আমরা এখন ক্যালভিন চক্রের বেলায় এটা দেখব, অন্য যে কোনো প্রক্রিয়ায় যদি এরকম সক্রিয় আইসোটোপ ব্যবহার করে সেই প্রক্রিয়াটা সম্পাদন করা হয় বা সম্পন্ন করা হয়, তাহলে সেই পদ্ধতিটাকে আমরা কি বলি? ট্রেসার টেকনিক। তুমি কমন সেন্স যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে সক্রিয় আইসোটোপ ব্যবহার করলেই পদ্ধতিটি হয়ে যায় ট্রেসার টেকনিক। সোজা কথা, যতগুলা পৃথিবীতে পদ্ধতি আছে যদি সেখানে সক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় তাহলে প্রতিটাই কি? ট্রেসার টেকনিক। তাহলে আশা করি ট্রেসার টেকনিক কাকে বলে তুমি এটা জানছো, আর কেলভিন চক্রকে আবিষ্কার করেন ইতিহাসটা তুমি জানলা। আরও কিছু জিনিস এখান থেকে এমসিকিউতে আসে, সেটা হচ্ছে বিজ্ঞানী কেলভিন কোন উদ্ভিদ থেকে এই চক্র আবিষ্কার করেন? কোন উদ্ভিদ থেকে এই চক্র আবিষ্কার করেন? আমি সংক্ষেপে লিখলাম। আচ্ছা, অ্যান্সার হচ্ছে এককোষী শৈবাল থেকে। তাইলে এটা এমসিকিউতে আসবে যে বিজ্ঞানী কেলভিন কোন উদ্ভিদ থেকে এই কেলভিন চক্রটি আবিষ্কার করেন? এককোষী শৈবাল থেকে, যার নাম হচ্ছে ক্লোরেলা। যদি মনে রাখতে পারো খুবই ভালো, ক্লোরেলা। তোমাকে কেউ আমাকে কমেন্টে জানাতে পারবা এই শৈবালটা আর কোথায় পড়ে আসছো? এই যে ক্লোরেলা শৈবালটা আর কোথায় পড়ে আসছো দেখি কমেন্টে লেখো তো। আচ্ছা, তাহলে বিজ্ঞানী কেলভিন কোন উদ্ভিদ থেকে এই চক্র আবিষ্কার করেন? এককোষী শৈবাল থেকে, যার নাম হচ্ছে ক্লোরেলা। এই কাজের জন্য বিশেষ করে এখন যেটা পড়াবো সেটা এমএটি মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসবে। এই কাজের জন্য 1961 সালে নোবেল পুরস্কার পান। 1961 সালে নোবেল পুরস্কার পান বিজ্ঞানী কেলভিন এবং তার সহযোগীরা। তাহলে দেখো তো স্যার আমরা কি কি পড়াইলাম, একটু দেখে নাও। তাহলে কেলভিন চক্র কত সালে আবিষ্কৃত হয়? 1947 থেকে 49 এই সালে। কোথা থেকে, কোন জায়গার বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেন? ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটির বিজ্ঞানী কেলভিন এবং তার সহযোগী বা ক্লাসমেটরা এই চক্রটা আবিষ্কার করেন। কোন পদ্ধতিতে আবিষ্কার করেন? ট্রেসার টেকনিক অথবা আইসোটোপ পদ্ধতিতে। ট্রেসার টেকনিক কাকে বলে সেটা আমরা পড়াইলাম। বিজ্ঞানী কেলভিন কোন উদ্ভিদ থেকে এই প্রক্রিয়াটি আবিষ্কার করেন? এককোষী শৈবাল, যার নাম হচ্ছে ক্লোরেলা। আর এই কাজের জন্য উনি কত সালে নোবেল পুরস্কার পান? 1961 সালে। তাহলে আমরা কতদিন দাগ দিয়ে রাখছিলাম। এখন তুমি এখান থেকে সব রিডিং দিবা, একদম ইজি লাগবে, সব তোমাকে পড়ায় দিচ্ছি। এখানে গতিপথ এবং চক্র কাকে বলে এই দুইটা সংজ্ঞা তুমি একটু দেখবা, এত বেশি লাগবে না, খুব সিম্পল জিনিস। গতিপথ কাকে বলে, চক্র কাকে বলে, একটু সংজ্ঞাটা দেখো। কেলভিন চক্রের এই কথাগুলো সব তোমাকে পড়ায় দিচ্ছি, ঠিক আছে? এখন একটু তুমি এই বইটা একটু দেখো বাসায়, তারপর যদি এখানে পড়তে গিয়ে কোনো অসুবিধা হয় নেক্সট দিন আসলে আবার জিজ্ঞেস করবা। আবার নেক্সট পেজে চলে আসো, আমরা এখন কেলভিন চক্রটা শুরু করব। 277 নাম্বার পেজ।
কেলভিন চক্রটা আমরা শুরু করব এখন। এখন শুরু করার আগে কিছু কথা তোমাকে বলে নিই। আগে তোমাকে জানতে হবে যে এই চক্রটা আমরা এখন পড়াবো এটা কিভাবে পরীক্ষায় আসবে। কিভাবে আসবে? সাধারণত যদি কেলভিন চক্র পরীক্ষায় আসে, গ বা ঘয়ের জন্য আসে, 3 বা 4-এর জন্য। এই চক্রটা কিন্তু সাধারণত 3 বা 4-এর জন্য আসে, গ বা ঘতে। আর এর মধ্যে থেকে কিছু ছোট ছোট কোশ্চেন আছে যেগুলো হচ্ছে এমসিকিউতে আসে। সাধারণত সৃজনশীলে ক বা খতে কোশ্চেন আসার সম্ভাবনা কিছুটা কম। তাহলে কেলভিন চক্রটা আমরা পড়বো কেন? সৃজনশীলে গ বা ঘয়ের জন্য। ক খতে আসার চান্স কিন্তু একটু কম। এখন প্রক্রিয়াটা থেকে কিভাবে কোশ্চেন আসবে সেটা বললাম। এখন প্রক্রিয়াটা পড়ানো শুরু করার আগে তোমাকে একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আমি এটা যেভাবে বলবো, যেভাবে পড়াবো, আগামী 10-15 মিনিট তুমি ঠিক সেইভাবেই এটা ভালো মতো বুঝে নেওয়ার চেষ্টা করবা। কারণ যদি এটা কেউ ভালো মতো বুঝে না নিতে পারো, তাহলে যেটা প্রবলেম হবে, তুমি যখন একা একা পড়তে যাবা, এটা কিন্তু মহা ঝামেলার একটা প্রক্রিয়া। একা একা পড়তে গেলেই তখন তুমি বিপদে পড়বা। সো তোমাকে আমি টেকনিক শেখাবো, কিভাবে তুমি এটা মনে রাখবা, কিভাবে তুমি পড়বা, তাইলেই হবে। আমার মেইন কাজ হচ্ছে আমি শুধু এই চার্টটা পড়াবো। এই যে এখানে যে চার্টটা আছে, এই চার্টটা পড়াবো এবং তুমি পরীক্ষার আগে শুধু এই চার্টই পড়ে যাবা। কেউ যদি ভেতরের এই প্যারাগুলা পড়া শুরু করো, দেখো 277 নাম্বার পেজ থেকে শুরু হয়েছে, 278-এ পুরাটা লেখা আছে এবং 279-র এই ফটো রেসপিরেশনের আগ পর্যন্ত লেখা আছে, বুঝছো? সো তুমি যদি এই পেজগুলো পড়ে মনে রাখতে চাও, তাহলে ডেফিনেটলি শিওর থাকো পরীক্ষার আগের দিন রাতে তো একটা প্যাচ লাগবেই। সাথে যেটা আরও প্যাচ লাগবে সেটা হচ্ছে এই একটা টপিক মনে রাখতে গিয়ে তোমার টোটাল টপিকটা একটা ম্যাসাকার হয়ে যাবে, আরও অন্যান্য টপিক ম্যাসাকার হয়ে যাবে। সো একদম সিম্পল ওয়েতে আমরা শুধু এই চার্টটা শিখবো। চার্টটা কীভাবে পড়তে হবে আমি তোমাকে এখনই শিখাই দিব। আসো আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি। কেলভিন চক্র দেখো, কেলভিন চক্র ভালো মতো বুঝো। আমরা শুরু করব এই জায়গা থেকে। সবাই এই যে রাইবোলোজ 1,5-বিস ফসফেট বা আরইউবিপি এর পাশে 1 নাম্বার দিয়ে রাখো, অথবা লিখে রাখো স্টার্ট। তাহলে যখন তুমি পড়বা তোমার কাছে এটা ইজি হবে। স্টার্ট লিখে রাখো, মানে এই জায়গা থেকে চক্রটা শুরু করতে হবে। দেখা গেলো আমি আজকে পড়াচ্ছি, তুমি আজকে বা কালকে পড়বা, কিন্তু 2-3 মাস পরে এটা ভুলে যাবা। তো এর পাশে এই কথাগুলো একটু লিখে রাখো, যেখানে যেটা লিখবো সেটা একটু লিখে রাখো। স্টার্ট লিখে রাখো। দেখো কিভাবে পড়াই, ভালো মতো বুঝো। উদ্ভিদ দেহে আগে থেকেই একটা উপাদান তৈরি হয়ে থাকে যার নাম হচ্ছে রাইবোলোজ 1,5-বিস ফসফেট। এটা একটা 5 কার্বন বিশিষ্ট ফসফেট যুক্ত শর্করা, রাইবোলোজ 1,5-বিস ফসফেট, যেটাকে ইংরেজিতে বলা হয় কি RUBP, রাইবোলোজ 1,5-বিস ফসফেট। ইউ দ্বারা বোঝাচ্ছে 1,5 বা এটা সংযোগ তৈরি হয়েছে, রাইবোলোজ, রাইবোলোজ। আচ্ছা দেখো, তাহলে এটা কিন্তু উদ্ভিদ দেহে আগে থেকেই তৈরি হয়ে থাকে, রাইবোলোজ 1,5-বিস ফসফেট। এখন দেখো, পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ দেহে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে। ভালো মতো আমার সাথে পড়বা। পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ দেহে কি প্রবেশ করলো? কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলো। কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করার পরে উদ্ভিদ দেহে একটা এনজাইম থাকে যাকে বলা হয় রুবিস্কো এনজাইম। কি বলা হয়? রুবিস্কো এনজাইম। এই এনজাইমটা কার্বন ডাইঅক্সাইডকে রাইবোলোজ 1,5-বিস ফসফেটের সাথে যুক্ত করে, যার ফলে তৈরি হয় কি অস্থায়ী কিটো অ্যাসিড। তাহলে এতটুকু পর্যন্ত আগে বুঝো। এখান থেকে একটা কোশ্চেন বলবো তোমাকে, ভালো মতো বুঝে নাও। তাইলে উদ্ভিদ দেহে আগে থেকে তৈরি হয়ে কি ছিল? রাইবোলোজ 1,5-বিস ফসফেট। পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড ঢুকলো, যে কার্বন ডাইঅক্সাইডকে রুবিস্কো এনজাইম এই শর্করার সাথে মিলিত করে কিটো অ্যাসিড তৈরি করলো। কি তৈরি করলো? অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করলো। এখন শোনো, এতটুকুর মধ্যে কিছু ক্রস কোশ্চেন জেনে রাখো রুবিস্কো এনজাইম সম্বন্ধে। রুবিস্কো এনজাইম সম্বন্ধে, এটা হচ্ছে পৃথিবীতে যতগুলো এনজাইম আছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট এনজাইম, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। সবচেয়ে কি গুরুত্বপূর্ণ এনজাইম। কেন? ঠান্ডা মাথায় শুনে রাখো কেন। কারণ হচ্ছে এই যে দেখো, এটা আসছে প্রকৃতি থেকে। এটা কোত্থেকে আসছে? প্রকৃতি থেকে, কার্বন ডাইঅক্সাইডটা। আর এটা কিন্তু জীবদেহের ভেতরের অবস্থা বা জীবদেহের ভেতরে তৈরিকৃত একটা রাসায়নিক উপাদান। তাহলে এই যে প্রাকৃতিক এবং জীব জগতের বা জীবদেহের ভেতরে উপাদানের সাথে যে একটা রাসায়নিক বন্ধন তৈরি করতেছে,
সেই এনজাইমটাকে রুবিস্কো এনজাইম, এই যে প্রাকৃতিক জগৎ এবং জীব জগতের মধ্যে একটা রাসায়নিক বন্ধন যে তৈরি করতেছে, এর জন্য এটাকে বলা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট এনজাইম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। তাহলে এটা কিন্তু এমসিকিউতে আসবে, ইনফিনিটি স্টার এমসিকিউ। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কোনটি? রুবিস্কো এনজাইম। কেন? কারণ হচ্ছে প্রাকৃতিক ও জীব জগতের মধ্যে বন্ধন তৈরি করে। প্রাকৃতিক আর জীব জগতের মধ্যে বন্ধন তৈরি করে। তুমি এভাবে ছোট করে লিখে নিলে তোমার আর ভেতর থেকে কিছু পড়াই লাগবে না, তুমি এভাবে লিখে নিও, বইয়ের পাশে ছোট করে এভাবে লিখে নিও। তাহলে রুবিস্কো এনজাইম হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এনজাইম। কেন? কারণ এটা যে প্রাকৃতিক এবং জীব জগতের মধ্যে একটা বন্ধন তৈরি করে, তার জন্য এটা কি সবচেয়ে ইম্পর্ট্যান্ট এনজাইম। আচ্ছা দেখো তারপর কি হলো। তাহলে এই যে রুবিস্কো এনজাইম কার্বন ডাইঅক্সাইডকে আরইউবিপির সাথে সংযুক্ত করে, ফলে কি তৈরি হলো? অস্থায়ী কিটো অ্যাসিড। কিটো অ্যাসিডের এখানে বক্স করে রাসায়নিক গঠন লেখা আছে, মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলেও চলবে, নট সো মাচ ইম্পর্ট্যান্ট। দেখো পুরাটা যদি তুমি মনে রাখতে যাও তাহলে কিন্তু স্যার পারবা না, যেটা বলতেছি না মনে রাখলেও চলবে, যারা মনে রাখতে পারবা তারা রাখো, না মনে রাখলেও চলবে, এটা লেখাও লাগবে না পরীক্ষায়। তাইলে আরইউবিপির সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। এই অস্থায়ী কিটো অ্যাসিড আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে, মানে এই যে পানির উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ হবে, মানে পানি দ্বারা ভাঙবে। এই অস্থায়ী কিটো অ্যাসিড আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় ভেঙে গিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। পরে আমার সাথে শেষ করবো। তাহলে দেখো কি হলো, অস্থায়ী কিটো অ্যাসিড আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় ভেঙে গিয়ে কি তৈরি করবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, অথবা যেটাকে বলা হয় 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ক্লিয়ার? এটার পাশে লিখে রাখো প্রথম স্থায়ী পদার্থ। তার মানে ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আবার ঠান্ডা মাথায় শোনো কি হলো। আরইউবিপি রুবিস্কো এনজাইমের সহায়তায় কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হইল, অস্থায়ী কিটো অ্যাসিড হইল। অস্থায়ী কিটো অ্যাসিড পানির মাধ্যমে আর্দ্র বিশ্লেষিত হইল, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করব, যেটা কি এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ। আচ্ছা ভালো মতো বুঝো এবার। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন তৈরি হয় তখন একটা এটিপি ভেঙে যায়। এই এটিপি শক্তিটাকে কাজে লাগিয়ে কাইনেজ এনজাইমের মাধ্যমে এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ভেঙে গিয়ে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। ভালো মতো বুঝো। তাহলে এখানে কি হইল, যখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হইলো তখন একটা এটিপি ভেঙে গেল, তাহলে এডিপি আর ফসফেট তৈরি হবে, সেই ফসফেটটা এটার সাথে যুক্ত হবে, এই গ্লিসারিক অ্যাসিডের সাথে যুক্ত হবে। কার সাহায্যে? কাইনেজ এনজাইমের সাহায্যে। তাহলে নতুন যে প্রোডাক্টটা তৈরি হলো তার নাম কি? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এর 1 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত হয়েছে, তাহলে নামটা কি হইল? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে দেখো এতটুকু পর্যন্ত ঘটনা কি হইলো, ভালো মতো বুঝো। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন তৈরি হইল তখন একটা এটিপি ভাঙে, তাহলে এটিপি ভাঙলে কি হয়? এডিপি প্লাস ফসফেট। আমি যদি এভাবে লিখি এডিপি প্লাস ফসফেট, এই ফসফেটটা যুক্ত হয়েছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে, তাহলে নতুন প্রোডাক্টটা কি তৈরি করলো? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে কোন এনজাইম সহায়তা করে? কাইনেজ এনজাইম সহায়তা করে। তাহলে প্রথম থেকে পড়ে আসো একবার, প্রথম থেকে পড়ে আসো। তাহলে দেখো কি হইলো, এখানে আরইউবিপি কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হইল রুবিস্কো এনজাইমের মাধ্যমে, কি তৈরি করলো? অস্থায়ী কিটো অ্যাসিড। এটা আর্দ্র বিশ্লেষিত হইল, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হওয়ার সময় একটা এটিপি ভাঙলো, এডিপি আর ফসফেট তৈরি হইল। এই শক্তি কাজে লাগিয়ে ফসফেটের সাথে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যুক্ত হবে, তাহলে নতুন প্রোডাক্টটার নাম কি? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। কোন এনজাইম সহায়তা করে? কাইনেজ এনজাইম সহায়তা করে। এতটুক পর্যন্ত যার যার পড়া হয়েছে ডান লিখে ফেলো তো। এতটুক পর্যন্ত যার যার পড়া হয়েছে ডান লিখে ফেলো। এই পুরা চক্র আজকে আমার সাথে পড়ে শেষ করবা।
আমার সাথে পড়ে আজকে শেষ করতে হবে এবং আমি যেভাবে শেখাবো ঠিক সেভাবেই মনে রাখতে হবে। আমি আবারও বলতেছি, আরইউবিপি যেটা আগে থেকে উদ্ভিদ দেহে তৈরি হয়ে থাকে, সেটা পত্ররন্ধ্রের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা ঢুকলো তার সাথে যুক্ত হইল। কোন এনজাইম যুক্ত করে? রুবিস্কো এনজাইম। কি তৈরি করে? অস্থায়ী কিটো অ্যাসিড। এই অস্থায়ী কিটো অ্যাসিড পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হবে। কি তৈরি করবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। যখনই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় তখন একটা এটিপি ভেঙে যায়। এটিপি ভাঙলে এডিপি আর ফসফেট পাওয়া যায়। এই ফসফেট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে কাইনেজ এনজাইমের মাধ্যমে যুক্ত হয়। কি তৈরি করলো? 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এডিপির কি হবে এটা আমরা সবার শেষে বলবো। এডিপির কি হবে সবার শেষে বলবো। এই যে এডিপির কথা জানতে চাইছে কি হবে এটা সবার শেষে বলবো। এই যে দেখো লাস্টে আছে একদম, কি হবে এটা বলবো। আচ্ছা, অনেকের পড়া হয়ে গেছে, আসো সামনে আগাই। আচ্ছা দেখো, 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড যখন তৈরি হয় তখন একটা NADPH ভেঙে যায়। NADPH নামক শক্তি ভেঙে যায়। ভেঙে গিয়ে কি তৈরি করে? NADP আর ফসফেট। কি তৈরি করবে? NADP আর ফসফেট। এই ফসফেটটা আবার এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় এই বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে গ্লিসারালডিহাইড 3-ফসফেট তৈরি করে, G3P। গ্লিসারালডিহাইড 3-ফসফেট তৈরি করবে, মানে 3টা ফসফেট এখানে এখন যুক্ত। গ্লিসারালডিহাইড 3-ফসফেট তৈরি করবে। তাহলে আমি ঘটনাটা আবার বলি। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড যখন তৈরি হইল ঠিক সেই সময় একটা NADPH ভাঙে। ভেঙে NADP আর ফসফেট হবে। এই ফসফেটটা এর সাথে যুক্ত হইল ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায়। কি তৈরি করলো? গ্লিসারালডিহাইড 3-ফসফেট। এখন এই পাশে দেখা একটা কথা লেখা আছে যে আইসোমারেজ এনজাইমের সহায়তায় উভয় দিকে একটা তীর চিহ্ন দিয়ে ডাইহাইড্রক্সি অ্যাসিটন 3-ফসফেট লেখা আছে। দেখছো একটা কথা লেখা আছে, এটা তোমরা এসকেপ করতে পারো চাইলে। কেন আমি বলে দিই। গ্লিসারালডিহাইড 3-ফসফেটের আইসোমার হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন 3-ফসফেট। সো কেউ যদি এটুক না লেখে শুধু এখান থেকে প্রক্রিয়া কন্টিনিউ করো তাইলেও হবে। আর যদি কেউ মনে করো যে এটা দেখাবা তাইলেও ভালো, দেখাইলেও চলে, না দেখাইলেও চলে। এর আইসোমার হচ্ছে এইটা আইসোমার। এইটার আইসোমার কি? এইটা ডাইহাইড্রক্সি অ্যাসিটন 3-ফসফেট। মানে এই এনজাইম দিয়ে তারা পরস্পর রূপান্তর হইতে পারে। তাই আমাদের এটা নিয়ে আমরা বর্ণনা করব না, আমরা এখান থেকে বর্ণনা করব। তাহলে কি হইলো ভালো মতো বুঝো। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড যখন তৈরি হয় তখনই একটা NADPH ভাঙে। এই শক্তিটাকে কাজে লাগিয়ে ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় একটা ফসফেট এর সাথে যুক্ত হয়। তখন সে কিসে রূপান্তর হয়? গ্লিসারালডিহাইড 3-ফসফেট। কিসে রূপান্তর হয়? গ্লিসারালডিহাইড 3-ফসফেট। দেখো ভালো মতো বুঝো। এই গ্লিসারালডিহাইড 3-ফসফেট অ্যালডোলেস এনজাইমের সহায়তায় ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হয়। তাহলে গ্লিসারালডিহাইড 3-ফসফেট অ্যালডোলেস এনজাইমের সহায়তায় কিসে রূপান্তর হবে? ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট এটা পানি এবং ফসফেটেজ এনজাইমের সহায়তায় ফ্রুক্টোজ 6-ফসফেট হবে। তাহলে ভালো মতো বুঝো। এখান থেকে আমরা আবার এতটুকু পর্যন্ত বলি। তাহলে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড যখন তৈরি হইল তখন একটা NADPH ভাঙলো। NADPH ভাঙলে একটা ফসফেট তৈরি হবে এবং NADP তৈরি হবে। সেই ফসফেটটা ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় এর সাথে যুক্ত হবে। তাহলে কি তৈরি হইল? গ্লিসারালডিহাইড 3-ফসফেট। এইটা অ্যালডোলেস এনজাইমের ক্রিয়ায় তৈরি হইল ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, যেটার সাথে পানি এবং ফসফেটেজ এনজাইম কাজ করে তৈরি করলো ফ্রুক্টোজ 6-ফসফেট। দেখো এখান থেকে একটা ফসফেট বের হয়ে যাচ্ছে। 1 নম্বর কার্বনে যে ফসফেটটা ছিল সেটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আবার এখান থেকে বলি। গ্লিসারালডিহাইড 3-ফসফেট এটা
অ্যালডোলেজ এনজাইমের সহায়তায় কিসের রূপান্তর হইল? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখানে 1 নম্বর কার্বনে একটা ফসফেট আছে, 1 এবং 6, দুইটা কার্বনে ফসফেট আছে। এর মধ্য থেকে পানি এবং ফসফেটেজ এনজাইমের সহায়তায় 1 নম্বর কার্বন থেকে একটা ফসফেট বের হয়ে গেল, তখন তার নাম কি হবে? ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে এখান থেকে এতটুকু যার যার পড়া হয়েছে ডান লিখে ফেলো তো। আমি আবারও বলি কি হইল ঘটনাটা। যখন 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হইল, তখন একটা NADPH ভাঙে, ফলে NADP আর ফসফেট তৈরি হয়। এই ফসফেটটা গিয়ে যুক্ত হয় এই বিসফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে। কি তৈরি করলো? গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট অ্যালডোলেজ এনজাইম, এটা একটা এনজাইম, এই অ্যালডোলেজ এনজাইমের সহায়তায় কিসের রূপান্তর হয়? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে। এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে যখন পানি যুক্ত হয় এবং ফসফেটেজ এনজাইম ক্রিয়া করে, তখন এর 1 নম্বর কার্বন থেকে একটা ফসফেট বের হয়ে যায়, তখন নাম কি হয়? ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে আমরা যদি প্রথম থেকে আবার সাজাই, আমরা এটা বারবার চর্চা করব, তাহলে আমাদের পড়া হয়ে যাবে। যারা আমার সাথে পড়তেছো দেখবা যে তাদের পড়া অলমোস্ট 50 to 60% হয়ে গেছে। আমি আবার প্রথম থেকে বলতেছি। দেখো, আরইউবিপি পত্ররন্ধ্রের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড ঢুকলো পত্ররন্ধ্র দিয়ে, সেই আরইউবিপি কার্বন ডাইঅক্সাইডের সাথে রুবিস্কো এনজাইমের মাধ্যমে যুক্ত হইল। কি তৈরি করলো? অস্থায়ী কিটো অ্যাসিড। এটা পানি দিয়ে ভেঙে গেল, মানে আর্দ্র বিশ্লেষিত হইল। কি তৈরি করলো? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা হচ্ছে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ। আচ্ছা, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এইটা যখন তৈরি হয় তখন একটা এটিপি ভাঙে, এডিপি আর ফসফেট তৈরি করে। সেই ফসফেটটা গিয়ে যুক্ত হয় 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে। একটা চোরাই বুদ্ধি শিখাই দিই। মনে রাখবা দুইটা কথা, তাহলে প্রক্রিয়াটা একদম ইজি হয়ে যাবে। যত গ্লিসারিক অ্যাসিড, যে যে জায়গায় তুমি গ্লিসারিক অ্যাসিড পাবা, সেই জায়গায় শক্তি ভাঙবে। গ্লিসারিক অ্যাসিডের নাম যত বড়, শক্তি তত বড়। যেমন দেখো, এইটার চেয়ে এটার নাম বড়, তাহলে এখানে বড় শক্তি ভাঙছে। এটার চেয়ে এটার নাম ছোট, এখানে ছোট শক্তি ভাঙছে। 1 অণু শক্তি ভাঙছে, এখানে 3 অণু শক্তি ভাঙছে। চোরাই বুদ্ধিটা আবার শিখাই, একটু লিখে দিই, তাহলে একটু সুবিধা হবে। গ্লিসারিক অ্যাসিডেই শক্তি ভাঙবে। যত বড় গ্লিসারিক অ্যাসিড তত বড় শক্তি ভাঙবে, এবং গ্লিসারিক অ্যাসিডে ফসফেট যুক্ত হবে। তুমি যদি চক্রের সাথে এখন মিলাও, দেখবা যে এটা মিলে যাচ্ছে। তাহলে গ্লিসারিক অ্যাসিড পাইলেই সেখানে শক্তি ভাঙবে। যত বড় গ্লিসারিক অ্যাসিড তত বড় শক্তি ভাঙবে, আর গ্লিসারিক অ্যাসিডের সাথেই ফসফেট যুক্ত হবে। দেখো, এটা মিলিয়ে দিই তোমাকে। যেমন দেখো, এখান থেকে যে শুরু করছো শক্তি ভাঙে নাই, গ্লিসারিক অ্যাসিড পাইছো, এই যে শক্তি ভাঙছে। এখানে গ্লিসারিক অ্যাসিড পাইছো, এখানেও শক্তি ভাঙছে। এই গ্লিসারিক অ্যাসিডের সাথেও ফসফেট যুক্ত হয়েছে, এই গ্লিসারিক অ্যাসিডের সাথেও ফসফেট যুক্ত হয়েছে। কিভাবে মনে রাখবো কত অণুশক্তি ভাঙবে? এই যে দেখো, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এর চেয়ে অনেক বড় নাম এটা, 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে বড় যে গ্লিসারিক অ্যাসিড সেখানে বড় শক্তি ভাঙতেছে, ছোট গ্লিসারিক অ্যাসিড ছোট শক্তি ভাঙতেছে। ক্লিয়ার? তাহলে একটু সহজ হয়ে গেল জিনিসটা। এটা কিন্তু যা সূত্র, এটা কিন্তু লজিক্যাল কোনো কিছু না, সূত্র মনে রাখার টেকনিক। আচ্ছা, তাহলে দেখো কি হইল। আমরা এখন পাইছি ফ্রুক্টোজ 6 ফসফেট। এই ফ্রুক্টোজ 6 ফসফেট আবার যখন এখান থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হবে, তার সাথে যুক্ত হবে। দেখো, এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট আর গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এই দুইজন যুক্ত হয়ে তৈরি করলো ইরিথ্রোজ 4 ফসফেট আর জাইলুলোজ 5 ফসফেট। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট গ্লিসারলডিহাইড 3 ফসফেটের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? ইরিথ্রোজ 4 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট। ইরিথ্রোজ 4 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট। ভালো মতো বুঝো। তাহলে গ্লিসারলডিহাইড 3 ফসফেটের সাথে ফ্রুক্টোজ 6 ফসফেট যুক্ত হয়ে কি তৈরি করে? দুইটা জিনিস।
ইরিথ্রোস 4 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট। আচ্ছা, এখানে যদি মনে রাখতে পারো এনজাইমটা ভালো, না মনে রাখতে পারলেও চলবে। সব এনজাইম কিন্তু লেখা লাগবে না, যেগুলো বলতেছি সেগুলো লেখা লাগবে। এখানে সহায়তা করে ট্রান্স কিটোলেজ এনজাইম, মনে রাখতে পারলে ভালো। জাইলুলোজ 5 ফসফেট, এপিমারেজ এনজাইমের সহায়তা রাইবোলোজ 5 ফসফেট হবে। জাইলুলোজ 5 ফসফেট এপিমারেজ এনজাইমের সহায়তায় কি হবে? রাইবোলোজ 5 ফসফেট। রাইবোলোজ 5 ফসফেট যখন হবে তখন একটা এটিপি ভাঙবে, ফলে এডিপি আর ফসফেট তৈরি হবে। এডিপি আর ফসফেট তৈরি হবে। এই ফসফেটটা আবার রাইবোলোজ 5 ফসফেটের সাথে যুক্ত হয়ে রাইবোলোজ 1,5 বিস ফসফেট হবে। চক্রটা পুনরায় ঘুরতে থাকবে। তাহলে আমি আবার বলি কি হইল এখানে। লাস্ট চক্রে আমরা পড়ে আসছি ফ্রুক্টোজ 6 ফসফেট পর্যন্ত তৈরি হয়েছে। এখন এই ফ্রুক্টোজ 6 ফসফেট গ্লিসারলডিহাইড 3 ফসফেটের সাথে যুক্ত হইল। কি তৈরি করবে? দুইটা জিনিস, ইরিথ্রোজ 4 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট, 4-5। ইরিথ্রোজ 4 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট। এনজাইম নাম মনে রাখতে পারলে ভালো। জাইলুলোজ 5 ফসফেট ইপিমারেজ এনজাইমের সহায়তায় রাইবোলোজ 5 ফসফেট হবে। যখনই রাইবোলোজ 5 ফসফেট হয়, একটা এটিপি ভেঙে যায়, এডিপি আর ফসফেট তৈরি হয়। ফসফেটটা এসে এই রাইবোলোজ 5 ফসফেটের সাথে যুক্ত হবে, যার ফলে কি তৈরি হবে? আরইউবিপি। এখানে কোন এনজাইম সহায়তা করে? কাইনেজ এনজাইম সহায়তা করে। ফলে চক্রটা আবার ঘুরতে থাকবে। তাহলে এখান থেকে আমরা আরেকবার বলি, গ্লিসারলডিহাইড 3 ফসফেট এর সাথে ফ্রুক্টোজ 6 ফসফেট যুক্ত হইল। কি তৈরি করলো? দুইটা জিনিস, 4-5। ইরিথ্রোজ 4 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট। জাইলুলোজ 5 ফসফেট এপিমারেজ এনজাইমের সহায়তায় পরিণত হবে রাইবোলোজ 5 ফসফেট। যখনই রাইবোলোজ 5 ফসফেট হবে, একটা এটিপি ভাঙে, ফলে এডিপি আর ফসফেট তৈরি হয়। এই ফসফেট রাইবোলোজ 5 ফসফেটের সাথে যুক্ত হয়, ফলে তৈরি হয় রাইবোলোজ 1,5 বিস ফসফেট। চক্রটা আবার ঘুরতে থাকবে। তাহলে এখান থেকে যার যার পড়া হয়েছে ডান লিখবা। এখন আমি বলতে থাকি, দেখো তোমরা ডান লিখতে থাকো। তাহলে গ্লিসারলডিহাইড 3 ফসফেট কার সাথে যুক্ত হইল? ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে। কি তৈরি করলো? 4-5। ইরিথ্রোজ 4 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট। জাইলুলোজ 5 ফসফেট এপিমারেজ এনজাইমের সহায়তায় তৈরি করবে রাইবোলোজ 5 ফসফেট। এখানে একটা এটিপি ভাঙবে। এটিপি ভাঙনের ফলে যে ফসফেট তৈরি হবে সেটা রাইবোলোজ 5 ফসফেটের সাথে যুক্ত হবে, তৈরি করবে রাইবোলোজ 1,5 বিস ফসফেট। চক্রটা আবার ঘুরতে থাকবে। আচ্ছা, একটা কোশ্চেন আসছিল, 1 নম্বর কার্বন থেকে ফসফেট কোথায় যায়? এটা আমরা এখানে বলবো স্যার, এখানে বলবো। এই ফসফেটটা কোথাও যায় না, এটা কোষের মধ্যেই থাকে। কোষের মধ্যেই থাকে এবং পরবর্তীতে প্রয়োজন হইলে এই ফসফেটটা এটিপি তৈরি করতে পারে, এনএডিপিএইচ তৈরি করতে পারে, ইভেন নিউক্লিক অ্যাসিডের গঠনেও সহায়তা করতে পারে। আচ্ছা, তাহলে আমি আরেকবার বলতেছি, শেষবারের মতো আমার সাথে পড়ো। তাহলে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, এটা গ্লুকোজ 6 ফসফেটের সাথে যুক্ত হইল। কি তৈরি করলো? ইরিথ্রোজ 4 অ্যান্ড জাইলুলোজ 5 ফসফেট। দেখো এখানে 3টা ফসফেট, এখানে 6টা ফসফেট, মিলে কিন্তু 9টা ফসফেট। ইরিথ্রোজে 4টা গেল, জাইলুলোজে 5টা গেল। ইরিথ্রোজ 4 অ্যান্ড জাইলুলোজ 5 ফসফেট। জাইলুলোজ 5 ফসফেট এপিমারেজ এনজাইমের সহায়তায় হবে রাইবোলোজ 5 ফসফেট। এখানে একটা এটিপি ভাঙবে, তার ফসফেট এর সাথে যুক্ত হয়ে তৈরি করবে আরইউবিপি বা রাইবোলোজ 1,5 বিস ফসফেট। ইরিথ্রোজ 4 ফসফেটটার কি হবে? এটা একটা ভালো কোশ্চেন করছো। ইরিথ্রোজ 4 ফসফেটটা সাধারণত বিভিন্ন কোষীয় অন্তঃকঙ্কালের গঠনে ব্যবহৃত হয়। ইরিথ্রোজ 4 ফসফেট। ছয় 3 9 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে, এই যে দেখো এখানে 4টা ফসফেট গেছে আর এখানে হচ্ছে 5টা গেছে। তাহলে 4 আর 5 কত? 9। আর এই দেখো এখানে 3 আর এখানে 6। তাহলে 6 3 9টা পাইছি না আমরা? এটাই বুঝাইছে এখানে। ভেরি ডিফিকাল্ট, আই নো, বাট এর জন্যই কিন্তু বারবার করে বলতেছি যাতে আমার সাথে পড়া শেষ হয়। আরও ডিফিকাল্ট মনে হবে যখন তুমি এই দেখো কত কথা লেখা আছে এখানে, এগুলো যখন পড়তে যাবা আরও ডিফিকাল্ট মনে হবে। সো স্যার, ডিফিকাল্টি যদি এড়াতে চাও তোমাকে এই চার্টটা এভাবেই পড়া লাগবে, তাহলে ডিফিকাল্টি এড়াবে। অ্যাসিটন 3 ফসফেট হচ্ছে আইসোমার।
ফাহিম যে কোশ্চেন করছো, অ্যাসিটন 3 ফসফেট আইসোমার মানে জিনিসটা এইভাবেও হতে পারে অথবা এইভাবেও হতে পারে, আইসোমার, বুঝছো? তুমি এখান থেকেও লিখতে পারো যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট হইলো, যেটার সাথে যেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট আসবে, এই ফ্রুক্টোজ 6 ফসফেট অ্যাসিটন 3 ফসফেটের সাথে যুক্ত হয়ে এটা তৈরি করবে, এটাও তোমার লেখা যায়। দেখো, ও এই যে দেখো, এই জন্য আমরা সূত্রটা বলতে চাইনি। মৃত্তিকা যেটা লেখছো তুমি জিনিসটা ভুল বুঝছো, বুঝছো? তুমি জিনিসটা ভুল বুঝছো। তুমি যে পুরা চক্রে চিন্তা করো, তোমার কাছে এই জিনিসটাই সবচেয়ে বেশি প্যাচ লাগবে। তো এটা মনে রাখার জন্য বলছিলাম যে গ্লিসারিক অ্যাসিড ভাঙলে, গ্লিসারিক অ্যাসিড পাওয়া গেলেই শক্তি ভাঙবে, এটা সূত্র, জাস্ট এই দুইটা স্টেপ মনে রাখার জন্য। কিন্তু এখানেও একটা এটিপি ভাঙতে পারে, এই দুইটার বাদে এখানেও একটা এটিপি ভাঙতে পারে। ওইটা ছিল সূত্র স্যার, কোনো লজিক্যাল ওয়ার্ড না। আচ্ছা, তাহলে আশা করি তোমাদের সবার পড়া হয়েছে। তাহলে আমি জিনিসটা আবার পড়াই প্রথম থেকে, আরেকবার লাস্টবার বলে তারপর আমার শেষের অংশটুকু বলবো। আবার প্রথম থেকে দেখো, আমার সাথে পড়ার চেষ্টা করো। উদ্ভিদের দেহে আগে থেকে তৈরি হয়ে আছে কি আরইউবিপি বা রাইবোলোজ 1,5-বিস ফসফেট। পত্ররন্ধ্র দিয়ে কি ঢুকলো? কার্বন ডাইঅক্সাইড। এটা রুবিস্কো এনজাইমের সহায়তায় আরইউবিপির সাথে যুক্ত হয়ে তৈরি করবে অস্থায়ী কিটো অ্যাসিড। এটা কোনো স্থায়ী পদার্থ না, একটু পরেই ভেঙে যাবে। এই অস্থায়ী কিটো অ্যাসিড পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে তৈরি করলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা হচ্ছে স্থায়ী পদার্থ। যেহেতু এটা আমরা প্রথম স্থায়ী পদার্থ পাইলাম, এজন্য বলা হয় যে এই চক্রের এটাই হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ। যখন 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় তখন একটা এটিপি ভাঙে, সেখান থেকে এডিপি আর ফসফেট তৈরি হবে। এই ফসফেটটা কাইনেজ এনজাইমের সহায়তায় এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে তৈরি করবে 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। মানে গ্লিসারিক অ্যাসিডের 1 নম্বর কার্বনে এই ফসফেটটা যুক্ত হবে। এখন 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন হয় তখন আবারও একটা এটিপি ভাঙে, NADPH ভাঙে, ফলে NADP আর ফসফেট তৈরি হয়। এই ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের সহযোগিতায় এটার সাথে যুক্ত হয়, 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যুক্ত হয়। কি তৈরি করলো? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রক্সি 3 অ্যাসিটোন ফসফেট বা ডাইহাইড্রক্সি 3 ফসফেট। এই ডাইহাইড্রক্সি 3 ফসফেট অ্যালডোলেজ এনজাইমের সহায়তায় ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট হবে। সেটা পরবর্তীতে পানি এবং ফসফেটেজ এনজাইমের সহযোগিতায় ফ্রুক্টোজ 6 ফসফেট হবে। এই ফ্রুক্টোজ 6 ফসফেট আবার গ্লিসারোডিহাইড 3 ফসফেটের সাথে যুক্ত হবে, 6,3,9 তৈরি করবে দুইটা উপাদান, ইরিথ্রোজ 4 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট, 4,5,9, 6,3,9, 4,5,9। জাইলুলোজ 5 ফসফেট এপিমারেজ এনজাইম দিয়ে তৈরি হবে রাইবোলোজ 5 ফসফেট। রাইবোলোজ 5 যখনই হবে তখন একটা এটিপি ভাঙবে, এডিপি আর ফসফেট হবে। এই ফসফেট আবার রাইবোলোজ 5-এর ফসফেটের সাথে যুক্ত হবে, তাহলে তৈরি করবে রাইবোলোজ 1,5-বিস ফসফেট। চক্রটা আবার ঘুরতে থাকবে, আবার ঘুরতে থাকবে। তাহলে স্যার আমি যেভাবে তোমাকে বলে দিলাম এইভাবে তোমার আসতে কিন্তু একটু সময় লাগবে। তোমাকে আগামী ক্লাসের আগে কয়েকবার এভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, কয়েকবার প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবা যে এই যে আজকে, যেমন আজকে অনেকেরই হয়তো বা এটা হয়ে গেছে, 50-60% হয়ে গেছে, কারণ আমি যতবার বলছি আমার সাথে যদি তুমি এতবার বলে থাকো তাহলে তোমার ডেফিনেটলি এতক্ষণে এটার 50-60% নামগুলা মুখস্থ হয়ে গেছে, আমি যতবার বলছি। তারপরও তোমাকে আরও কয়েকবার এটা প্র্যাকটিস করা লাগবে, তাহলে চক্রটা মাথায় আসবে। আচ্ছা, কিছু কোশ্চেন আসছে দেখি। কেলভিন চক্রের মূল উপাদান বলতে কিছু আছে? হ্যাঁ, ডেফিনেটলি আছে স্যার, আমরা নিচে যাইনি তো এখনও, আছে, নিচেরটা বলবো এখন, আগে চক্রটা কমপ্লিট করলাম, ঘুরতে থাকে কিভাবে এটা দেখাইলাম, এরপর নিচে তো পড়াবো, আরও কিছু আছে। আচ্ছা, লাইট ডিপেন্ডেন্ট ফেজে তো একটা এটিপি একটা NADPH উৎপাদন হয়, কিন্তু এইখানে দুইটা এটিপি আর একটা NADPH ইউজ হয়েছে, তাহলে এক্সট্রা একটা এটিপি কোথা থেকে আসে? লাইট ডিপেন্ডেন্ট স্টেজে, যেখানে লাইট ডিপেন্ডেন্ট স্টেজ হয়, হ্যাঁ, সেখানে কেবলমাত্র যে তোমার অচক্রিয় ফটোফসফোরাইলেশনই হয় বা চক্রীয় ফটোফসফোরাইলেশন হয়, ঘটনাটা কিন্তু এরকম না। বেশিরভাগ উদ্ভিদে দুইটা চক্রই হয়। তাহলে তুমি যদি একটু ঠান্ডা মাথায় দেখো, এখান থেকে যখন অচক্রীয় ফটোফসফোরাইলেশন হয়েছে তখন দেখো এই যে একটা এটিপি আর একটা NADPH তৈরি হয়েছে, আর চক্রীয় যখন হয়েছে তখন একটা এটিপি তৈরি হয়েছে।
তাহলে কেলভিন চক্র সে সমস্ত উদ্ভিদে হবে যেখানে দুইটা চক্রই হয়, আদারওয়াইজ কিন্তু হবে না। বুঝছো, যেখানে কেবলমাত্র অচক্রিয় হচ্ছে বা কেবলমাত্র চক্রিয় হচ্ছে সেই সকল জায়গায় সাধারণত কেলভিন চক্র হয় না। আর কেবলমাত্র যে সকল উদ্ভিদে অচক্রিয় হয় সেখানে হতে পারে, কারণ অচক্রিয়তে কিন্তু একটা এনএডিপি একটা এটিপি হচ্ছে আর একটা এটিপির ঘাটতি দেখা দিচ্ছে, সেই এটিপিটা কোষের সাইটোপ্লাজম থেকে সরবরাহ হয়। তাইলে এখানে কথা হচ্ছে কেলভিন চক্র কোথায় হবে? যে সমস্ত উদ্ভিদে দুইটা চক্রই হয় তাদের বেলায় হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাদের বেলায় অচক্রিয় হয় তাদের বেলায় হবে। কাদের বেলায় হবে না? যাদের বেলায় কেবলমাত্র চক্রিয় হয় তাদের বেলায় হবে না বা হওয়ার চান্সই নেই। আশা করি নাফি অ্যান্সারটা পাইছো। আচ্ছা, বারবার পড়বা, বারবার পড়বা, তাহলে দেখবা খুব ইজি লাগবে, খুব সহজ লাগবে। এই যে আমি যেমন আজকে ধরে 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 ভেঙে ভেঙে পড়াইলাম, বেশি না, তুমি আধা ঘন্টা যদি একটু প্র্যাকটিস করো তুমি এটা ভুলবা না, খুব ইজি লাগবে। ডান দেখতে থাকো। এবার আমরা নিচে পড়াবো। আচ্ছা, এখন দেখো এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, এটা একদিক দিয়ে যেমন গ্লিসারলডিহাইড 3 ফসফেটের সাথে যুক্ত হয়ে চক্রটা পুনরাবৃত্তি করবে, আরেক দিক দিয়ে কী করে দেখো, ফ্রুক্টোজ 6 ফসফেট আরেক দিক দিয়ে এটা রূপান্তর হয়ে তৈরি করবে গ্লুকোজ 6 ফসফেট। এই দুইটা কিন্তু পরস্পরে আইসোমার, পরস্পরে আইসোমার, 6 কার্বন বিশিষ্ট শর্করা দুইটাই পরস্পরে আইসোমার। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট রূপান্তর হয়ে কিসে রূপান্তর হবে? গ্লুকোজ 6 ফসফেট। এই গ্লুকোজ 6 ফসফেট থেকে ফসফেটের রোটেশন হবে, ছিল 6 নাম্বার কার্বনে, চলে আসবে 1 নাম্বার কার্বনে, তখন কি তৈরি করবে? গ্লুকোজ 1 ফসফেট। তাহলে গ্লুকোজ 6 ফসফেট থেকে কি তৈরি হবে? গ্লুকোজ 1 ফসফেট। এখন শোনো, যখনই গ্লুকোজ 1 ফসফেট তৈরি হয় তখন দুইটা প্রক্রিয়া সৃষ্টি হয়, দুইটা প্রক্রিয়া। 1 নম্বর হচ্ছে এই যে এতক্ষণ যে অনেকেরই কোশ্চেন ছিল যে স্যার এই যে এতগুলা ফসফেট যে বিয়োগ যাচ্ছে বা এতগুলা ফসফেট যোগ হচ্ছে, এই যোগ বিয়োগ করে শেষে তো কিছু না কিছু ফসফেট রয়ে যায়, কারণ আমরা যেটা দেখলাম ম্যাক্সিমাম জায়গায় কিছু না কিছু ফসফেট রয়ে যায়। তাইলে তখন যেটা দেখা যায় সেটা হচ্ছে ফসফেটের কি আধিক্য হলো, আধিক্য হলো না ফসফেটের ঘাটতি হলো, মানে উদ্ভিদের দেহে ফসফেট কি পর্যাপ্ত পরিমাণে আছে না কমে গেছে, না কমে গেছে, তখন সেটা হিসাব করা হয়। মনে রাখবা গ্লুকোজ 1 ফসফেট তৈরির পরে যদি যদি কোষে ফসফেটের আধিক্য থাকে তাইলে তৈরি হবে ইউডিপি গ্লুকোজ। তাহলে ইউডিপি গ্লুকোজটা কখন তৈরি হবে? গ্লুকোজ 1 ফসফেট তৈরি হওয়ার পরে যদি কোষের মধ্যে দেখা যায় যে ফসফেটের পরিমাণ অনেক বেশি, তাহলে কি তৈরি করবে? ইউডিপি গ্লুকোজ বা ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ। ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ, এখানে নাইট্রোজেন ক্ষার একটা যুক্ত হয় যার নাম হচ্ছে ইউরিডিন। এই গ্লুকোজের সাথে নাইট্রোজেন ক্ষার যুক্ত হয় ইউরিডিন, তখন এটার নাম কি হয়ে যায়? ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ। আচ্ছা, যদি ফসফেট কমে যায় তখন যুক্ত হয় নাইট্রোজেন ক্ষার অ্যাডেনিন। তাহলে এই গ্লুকোজের সাথে অ্যাডেনিন নাইট্রোজেন ক্ষার যুক্ত হয়ে তৈরি করবে অ্যাডেনিন ডাইফসফেট গ্লুকোজ। ভালো মতো বুঝো, যখনই গ্লুকোজ 1 ফসফেট তৈরি হইল, যদি যোগ বিয়োগ করে পুরা চক্র শেষে যোগ বিয়োগ করে দেখা গেল যে কোষের মধ্যে এখন ফসফেটের আধিক্য আছে, কথাটা অর্থ কি? মানে যতটুকু ফসফেট রয়ে গেছিল সেটা কোষ অন্য কোনো কাজে ব্যবহার করে নাই, এটা খুব বেশি পরিমাণে রয়ে গেছে, তখন সেই গ্লুকোজের সাথে একটা নাইট্রোজেন ক্ষার যুক্ত হবে যার নাম হচ্ছে ইউরিডিন। তাহলে ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ তৈরি হবে। আর যদি দেখা যায় যে কোষ যতটুকু ফসফেট রয়ে গেছিল সেটাকে অন্যান্য কাজে ব্যবহার করে ফেলছে, তাহলে ফসফেট কমে গেছে, তখন কি তৈরি হবে? এডিপি অ্যাডেনিন ডাইফসফেট গ্লুকোজ। এডিপি গ্লুকোজ থেকে তৈরি হবে স্টার্চ, আর ইউডিপি গ্লুকোজ থেকে তৈরি হবে সুক্রোজ। এই যে দেখো কিভাবে শর্করা তৈরি হলো। তাহলে এডিপি গ্লুকোজ এর পলিমার হয়ে তৈরি হবে কি? স্টার্চ। আর ইউডিপি গ্লুকোজ এর পলিমার হয়ে কি তৈরি করবে? সুক্রোজ। তাহলে এরা হচ্ছে কেলভিন চক্রের মূল উপাদান। যে একটু আগে একটা কোশ্চেন করছিলাম যে কেলভিন চক্রের মূল উপাদান কি, এই
স্টার্চ অ্যান্ড সুক্রোজ। তাহলে আমি আবার বলতেছি, ফ্রুক্টোজ 6 ফসফেট এটা আইসোমারিক চেঞ্জ, মানে এটা আইসোমারিক পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজ 6 ফসফেট হবে। গ্লুকোজ 6 ফসফেটে ফসফেটের রোটেশন হবে, ফলে 6 নম্বর কার্বন থেকে ফসফেট চলে আসবে 1 নম্বর কার্বনের। নামটা কি হবে? গ্লুকোজ 1 ফসফেট। গ্লুকোজ 1 ফসফেট যখনই হবে তখন কোষের মধ্যে হিসাব নিকাশ হবে যে এখন কি ফসফেট বেশি আছে না কম আছে। যদি ফসফেটের আধিক্য থাকে তখন তৈরি হবে ইউডিপি গ্লুকোজ, মানে হচ্ছে গ্লুকোজের সাথে একটা নাইট্রোজেন ক্ষার ইউরিডিন যুক্ত হবে। আমরা বলি না ইউরিনিন, অ্যাডিনিন, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল। ওই যে ইউরাসিল নাইট্রোজেন ক্ষারটা যুক্ত হবে, তৈরি করবে কি ইউরিডিন ডাইফসফেট গ্লুকোজ। আর যদি ফসফেট কমে যায় তাহলে কি তৈরি করবে? অ্যাডেনিন ডাইফসফেট গ্লুকোজ। এখান থেকে তৈরি হবে স্টার্চ, এখান থেকে তৈরি হবে সুক্রোজ। এটা এমসিকিউতে আসবে, ইনফিনিটি স্টার এমসিকিউ। কখন এডিপি গ্লুকোজ তৈরি হবে, কখন ইউরিডিন গ্লুকোজ তৈরি হবে, কোনটা থেকে কি তৈরি হবে, কেলভিন চক্রের মূল উপাদান কি, এই 3টা কোশ্চেন এমসিকিউতে আসবে। এডিপি গ্লুকোজ, ইউডিপি গ্লুকোজ কখন তৈরি হয়? নাম্বার 1, ফসফেটের আধিক্য থাকলে কোনটা তৈরি হবে, ফসফেট কমে গেলে কোনটা তৈরি হবে। এডিপি গ্লুকোজ থেকে কি তৈরি হয়, ইউডিপি গ্লুকোজ থেকে কি তৈরি হয়, এবং কেলভিন চক্রের মূল উপাদান কি, স্টার্চ আর সুক্রোজ। তাহলে স্যার এটুক পর্যন্ত যার যার পড়া হয়ে গেছে ডান দেখে ফেলো তো। আমাদের আজকের পড়া অলমোস্ট শেষ। এটুক পর্যন্ত যার যার পড়া হয়েছে ডান দেখে ফেলো তো। আচ্ছা, রোদেলা একটা কোশ্চেন করছো যে ইউডিপি কি, ইউরিডিন ডাইফসফেট। আচ্ছা, এতটুক পর্যন্ত যার যার পড়া হয়েছে ডান দেখে ফেলো স্যার। আমি আবারও বলি, ফ্রুক্টোজ 6 ফসফেট এটা আইসোমারিক চেঞ্জের মাধ্যমে কিসে রূপান্তর হবে? গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেটের ফসফেট রোটেশন হবে, মানে ফসফেটটা ছিল 6 নম্বর কার্বনে, রোটেশন হয়ে 1 নম্বর কার্বনে আসবে। নামটা কি হবে? ফসফেট 1, গ্লুকোজ 1 ফসফেট। এই গ্লুকোজ 1 ফসফেট হইলেই ফসফেটের হিসাব হবে যে এখন কোষে কতটুকু ফসফেট আছে। যদি ফসফেট বেশি থাকে তাহলে হবে ইউডিপি গ্লুকোজ, যদি ফসফেট কমে যায় হবে এডিপি গ্লুকোজ। এডিপি গ্লুকোজ থেকে স্টার্চ, ইউডিপি গ্লুকোজ থেকে সুক্রোজ তৈরি হবে। আচ্ছা, ডান দেখে ফেলো। দেখে একটা কোশ্চেন আসছে, স্যার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যদি গ্লুকোজ 6 ফসফেট হয় তাহলে G3P এর সাথে কিভাবে বিক্রিয়া করবে? এক্স্যাক্টলি এই ধরনের একটা কোশ্চেন আশা করতেছিলাম। সজীব, খুব ভালো একটা কোশ্চেন করছো। এই কোশ্চেনটা আশা করতেছিলাম, এটার আমরা অ্যান্সার দিব এখন। আচ্ছা, ফসফেট কখন বেশি থাকবে বা কম থাকবে? আদিবা যে কোশ্চেনটা করছে এটা একটু বলে নিই। ধরো ফসফেট কিন্তু একটা কোষের মধ্যে বিভিন্ন কাজে ব্যবহার হয়, যেমন ফসফোরাইলেশন প্রক্রিয়ায় ব্যবহার হয়, এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। আবার ওই যে নিউক্লিক অ্যাসিড গঠনের সময় ফসফেট ব্যবহৃত হয়, ঠিক না? তো ফসফেট কিন্তু একটা কোষের মধ্যে বিভিন্ন কাজে ব্যবহার হইতে পারে। তো কোষটা যদি ধরো যে বিভিন্ন কাজে ফসফেট ব্যবহার করে ফেলে তাহলে কিন্তু ফসফেটের পরিমাণটা কমে যাবে, আর যদি না ব্যবহার করে তাহলে কিন্তু ফসফেটের আধিক্য থাকবে। আশা করি বুঝছো। আইসোমারিক চেঞ্জটা কেন হবে? আইসোমারিক চেঞ্জটা এটা একটু বলে দিই। আইসোমার মানে কি? এটা তোমাদের তো কেমিস্ট্রিতে পড়ে আসার কথা, যে গঠন প্রকৃতিটা একই ধরনের কিন্তু বৈশিষ্ট্যটাতে চেঞ্জ থাকে। যেমন দেখো, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটাই কিন্তু 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। গঠন প্রকৃতি একই রকম কিন্তু এদের বৈশিষ্ট্যতে চেঞ্জ আছে, কিছু বৈশিষ্ট্যগত পরিবর্তন আছে। এই ধরনের গঠনকে আমরা কি বলি? আইসোমার, পরস্পর আইসোমার বলি, ঠিক না? আর আইসোমারিক চেঞ্জ কিভাবে হয় এটা তোমাকে কেমিস্ট্রিতে জানতে হবে, কেমিস্ট্রিতে এটা প্রক্রিয়া দেওয়া আছে। আচ্ছা স্যার, এডিপি আর ইউডিপি তৈরি হয় নাকি দুইটাই তৈরি হতে পারে? এখন স্যার এটা নির্ভর করে যে কখন অবস্থাটা কি। ফসফেটের আধিক্য থাকলে তো ইউডিপি তৈরি হবে, আর কম থাকলে এডিপি তৈরি হবে। এটা আমি পরে বলবো। অর্পা যেটা বলছো যে 1, 2 এবং 10 নম্বর বিক্রিয়াটাকে নির্দেশক কেন বলা হয়, এটা আমরা পরে বলবো, আগে পুরাটা শেষ হোক। হ্যাঁ, আমরা সজীবের কোশ্চেন অ্যান্সার দিব। সজীব আবারও কোশ্চেন করছে, আমি সবারটা পড়ে নিচ্ছিলাম। আচ্ছা, সজীব যেটা বললো যে দেখো, সজীব যেটা বললো যে স্যার একটু আগে তো বললেন যে ফ্রুক্টোজ 6 ফসফেট, গ্লিসারালডিহাইড 3 ফসফেট,
এর সাথে যুক্ত হয়ে ইরিথ্রোস 4 ফসফেট আর জাইলুলোজ 5 ফসফেট তৈরি করলো। তাহলে আবার এখান থেকে এটা কেমনে হইল? তার মানে কি, কি বোঝাচ্ছে এর দ্বারা? এর মানে বোঝাচ্ছে যে আসলে এরা কিন্তু বহু সংখ্যায় আছে। সংখ্যায় কেমন আছে? একাধিক আছে। এখন তুমি একটা কোশ্চেন করতে পারো যে স্যার চক্র অনুযায়ী তো দেখা যাচ্ছে যে একটা একটা করে তৈরি হচ্ছে, এখান থেকে একাধিক তৈরি হয়েছে এরকম দেখা যাচ্ছে না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা একাধিক হচ্ছে? এখন শুনে রাখো, ভালো মতো শোনো। এই চক্রটা যখন 6 বার হয়, 6 টাইমস, যখন 6 বার এরকমভাবে চক্র ঘুরবে তখন এসে এই জিনিস তৈরি হবে। বুঝতে পারতেছো? মানে কি, এই যে রাইবোলোজ 1,5 বিস ফসফেট থেকে এইভাবে ঘুরে আবার রাইবোলোজ 1,5 বিস ফসফেট একবার, এরকম যখন 6 বার ঘটনাটা হবে তখন এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে এই শর্করা তৈরির জিনিসগুলা সৃষ্টি হবে। এটা কিন্তু একবার হইলেই যে এরকম শর্করা হয়ে যাচ্ছে জিনিসটা কিন্তু এরকম না। কয়বার হইতে হবে? 6 বার হইতে হবে। 6 বার। টোটাল কতবার? 6 বার হইতে হবে। তাইলে এরা বহু সংখ্যায় তৈরি হবে এবং চক্রটা চলতে থাকবে। আশা করি বুঝছো। আচ্ছা, রুবিস্কো কি? রোদেলা জিজ্ঞেস করছো। এটা হচ্ছে একটা এনজাইম। রোটেশন কিসের দ্বারা হয়? এটাও কেমিস্ট্রিতে পড়তে হবে স্যার। কেমিস্ট্রিতে রোটেশন ছিল, অর্থ, মেটা, ডাই, প্যারা। কিভাবে রোটেশন হয় এটা কেমিস্ট্রির মেকানিজম, এটা আমরা বলবো না। কিটো অ্যাসিড তৈরি হিল করে, এটা আমি বুঝলাম না তোমার কোশ্চেনটা। আচ্ছা, তাহলে এডিপি থাকলে ইউডিপি থাকতে পারে না, বা ইউডিপি থাকলে এডিপি থাকতে পারে না, এমন? হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। সাধারণত দুইটা একসাথে তৈরি হয় না, দুইটা একসাথে হয় না, যে কোনো একটা একটা করে তৈরি হয় আর কি। একটা চক্রে দেখা গেল যে তোমার স্টার্চ তৈরি হলো, পরের চক্রে সুক্রোজ তৈরি হলো, ঘটনাটা এরকম। আর সেটা কোষের অভ্যন্তরীণ অবস্থা বিবেচনা সাপেক্ষে আর কি এরকম হয়। তাইলে স্যার আমি আশা করি তোমাদের এগুলো সব কিছু পড়া হয়েছে। তোমরা এখন যেটা করবা আমি তোমাদের একটু বলে দিই। এখান থেকে রিডিং দেওয়া শুরু করবা কেলভিন চক্রে, বাসায় বসে বসে 277 নাম্বার পেজে এই যে 1 নাম্বার থেকে একদম পুরা 10 নাম্বার পর্যন্ত দেওয়া আছে। এই প্রতিটা বিক্রিয়া পড়বা, আগে বাসায় পড়ে আসো, পড়বা। তারপর এখান থেকে আরও কিছু ক্রস কোশ্চেন আসে যেটা আগামী দিন বলবা, আজকে বলে মাথা ঘুরাবে। এটা পড়বা। যদি কেউ মনে করো এটা পড়তে গিয়ে খুব কঠিন লাগতেছে, দরকার নাই, শুধু যেভাবে এটা পড়া শিখাইছি সেভাবে মনে রাখবা। 278 নাম্বার পেজে C3 উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এখানে 1 থেকে 9 পর্যন্ত। খুবই ইজি বৈশিষ্ট্য, এটা একটু দেখবা। 1 থেকে 9 এই বৈশিষ্ট্যগুলো দেখবা। এই যে সুক্রোজ আর স্টার্চ উৎপাদন, এটা আমরা পড়ায় দিছি। আগামী দিন আমরা ফটো রেসপিরেশন থেকে পড়া শুরু করব। এতটুকু পর্যন্ত আমাদের পড়া শেষ। তোমার কাজ হচ্ছে বাসায় বসে এতটুকু পর্যন্ত দেখবা। তারপরে যদি কোনো কোশ্চেন উদয় হয় নেক্সট দিন ইনশাল্লাহ এটা নিয়ে আরও ডিসকাশন হবে। কিন্তু আমি সবাইকে একটা সাজেশন দিচ্ছি, এই চক্র যেভাবে পড়াইলাম সেভাবেই মনে রাখতে হবে। বাসায় বসে তুমি এখন বইটা রিডিং দিতে গেলেই দেখবা যে তোমার কাছে কতটা কঠিন লাগে, কিন্তু যদি চক্র পড়ো আমি যেভাবে শিখাইছি খুব ইজি লাগবে, ম্যাটারটা খুব ইজি, বুঝছো? সো ভালো মতো পড়বা। আচ্ছা দেখি, আদিবা একটা কোশ্চেন করছো যে সিটির টপিক কী থাকবে, মানে ক্লাস টেস্টের টপিক কী থাকবে, এটা আমরা বলে দিব। ক্রস কোশ্চেনগুলো এক্সামে দিব না, এটা বলে দিলাম, কারণ এটার ক্রস কোশ্চেন যদি আমি আজকে এক্সামে দিতে যাই তাইলে দেখবা যে তোমাদের কাছে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। এক্সামে আমরা ক্রস কোশ্চেন দিব না, খুব ইজি কোশ্চেন করবো। এক্সামের টপিক বলে দিই, হ্যাঁ, আমরা এক্সামে কোশ্চেনগুলো করবো মেনলি এনজাইম থেকে, যে কয়টা এনজাইম পড়াইছি। হ্যাঁ, যেমন আমি তোমাকে বলতে পারি যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড কোন এনজাইম দিয়ে তৈরি হয়, কোথায় কোথায় এটিপি ভাঙতেছে, বুঝছো? খুব সহজ কোশ্চেন করে এই টপিকের ক্লাস টেস্টটা আমরা নিব। আচ্ছা, বোস্টটা দেয় নেই, দিবে, কারণ আমার সাথে যোগাযোগ হয় না, বুঝছো? আমাদের সাথে ঠিক মতো যোগাযোগ হতে পারে না দেখে দেখা যায় কি আমি ব্যস্ততার কারণে হয়তো দিতে পারতেছি না শিডিউল, কিন্তু এটা দিব আমরা। এটা তোমরা বলে দিও, ও কীভাবে পিকচার আপলোড দেওয়া হয় সেটা তো আর আমি জানি না। যদি তোমাদের অসুবিধাজনক হয় তাইলে পিকচার এডিট না করে দেখ আপলোড, সেটা তো ভালো জিনিস। এক্সামের পড়া কি এটা জানতে চাচ্ছ? এক্সামে কি চিত্র দেখাবো? হ্যাঁ, ডেফিনেটলি তুমি এটা কিন্তু আঁকতে হবে। হ্যাঁ, সবচেয়ে ভালো যে এটা একে ছোটো খাটো করে অল্প অল্প করে বর্ণনা করাটা ভালো। আর অনেক স্যাররা যে বলে যে এটা না আঁকলেও চলে,
এটা না এঁকে তুমি যদি ডাইরেক্ট বর্ণনা করো তাইলেও হবে, বুঝছো? এটা তো ছবি না, এটা একটা চার্ট। না এঁকে ডাইরেক্ট বর্ণনা করলেও হবে। এক্সামের টপিক বলে দিচ্ছি, 276 নাম্বার পেজে আলোক নিরপেক্ষ পর্যায়, এখান থেকে শুরু করে ফটো রেসপিরেশনের আগ পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমাদের এক্সাম টপিক থাকবে, এতটুকু পর্যন্ত।